Redmi Note 13 সিরিজের একটি সেমি মিড রেঞ্জ বাজেটের ফোন হচ্ছে Redmi Note 13 Pro 5G। এই ফোনটি আমরা অনেক আগেই দেখেছি, বাট সেটি ছিল চায়না ভেরিয়েন্ট। এবার Redmi তাদের এই Note 13 সিরিজ কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে। দ্যাট মিন্স Redmi Note 13 Pro এর ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিন্তু এখন অ্যাভেলেবেল। অ্যান্ড অনেক কিছু স্লাইটলি আপগ্রেড করা হয়েছে, কিছু কিছু চেঞ্জেস থাকছে, যেমন কিনা ডিজাইনের দিক থেকে কিছুটা আপগ্রেড থাকছে। তাছাড়া এর প্রাইস পয়েন্টটিও কিন্তু একেবারেই ডিফারেন্ট, যেটি কিনা সকলকে অবাক করে দিয়েছে। এবং এমনই প্রাইস পয়েন্টে হাইলাইটেড স্পেক হিসেবে থাকছে একটি প্রিমিয়াম অ্যামোলেড ডিসপ্লে, যাতে কিনা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট থাকছে। এছাড়া 7S Gen 2, এছাড়া 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো আজকে আমরা বিস্তারিত সকল বিষয় নিয়ে আলোচনা করব যে প্রাইস অনুযায়ী ফোনটি কতটুকু ভ্যালু ফর মানি হবে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, ফোনটি ডিজাইন সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু এখানেও কিছুটা স্লাইটলি আপগ্রেড করা হয়েছে। প্রিভিয়াস চায়না ভেরিয়েন্টের সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই, এখানে কিন্তু একটি সিমেট্রিক্যাল ক্যামেরা হাউস প্রোভাইড করা হয়েছে, যেটাতে কিনা আমরা ট্রিপল কালার কম্বিনেশন দেখতে পারবো। এছাড়া এর ব্যাক প্যানেলটিও কিন্তু খুবই পার্পেলিশ টাইপের একটি কালার দিয়ে এসেছে, যা কিনা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এবং এর ব্যাক প্যানেলটি কিন্তু গ্লাস বিল্ড এবং এর বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের থাকছে। এছাড়া পপুলার বক্সি শেপ ডিজাইনের সাথে কিন্তু ফোনটি লঞ্চ হয়েছে। এছাড়া এর সাইডের এজেস গুলো কিন্তু কিছুটা রাউন্ড করা হয়েছে, যার কারণে কিন্তু ইন হ্যান্ড ফিলটা আপনারা যথেষ্ট ভালো পেয়ে যাবেন। এবং এই ফোনটি কিন্তু তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। একটি হচ্ছে কোরাল পার্পেল, একটি হচ্ছে আর্টিক হোয়াইট এবং একটি হচ্ছে মিডনাইট ব্ল্যাক, যার মধ্যে কোরাল পার্পেল কালারটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লাগে একমাত্র এর ভেরিয়াস কালার কম্বিনেশনের কারণে। ফোনটির ওয়েট থাকছে 187 গ্রাম এবং এর থিকনেস থাকছে 8 মিলিমিটার। তো এটি কিন্তু সবার কাছে একটু নর্মাল মনে হতে পারে যে 187 গ্রাম এবং 8 মিলিমিটার তো অন্যান্য ফোনেও থাকে, বাট এটাতে কিন্তু একটা হাইলাইটেড বিষয় হচ্ছে এখানে 5100 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও যথেষ্ট লাইট ওয়েট করা হয়েছে এবং যথেষ্ট স্লিম করা হয়েছে। তো ওয়েট ডিস্ট্রিবিউশনটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে মেইনটেইন করা হয়েছে, যার কারণে কিনা আপনারা ওয়ান হ্যান্ডে ইজিলি ফোনটি ইউজ করতে পারবেন এবং ইন হ্যান্ড ফিলটা কিন্তু তেমন একটা ভারী মনে হবে না। ফোনটিকে যথেষ্ট প্রিমিয়ামলি কিন্তু আপনারা ফোনটি ইউজ করতে পারবেন। ফোনটির পোর্টস বাটন সম্পর্কে কথা বলতে গেলে ফোনটির নিচের দিকে আমরা পেয়ে যাবো একটি স্পিকার গ্রিল, একটি টাইপ সি চার্জিং পোর্ট, এছাড়া একটি মাইক্রোফোন এবং একটি সিম কার্ড ট্রে, যাতে কিনা আমরা ডুয়েল ন্যানো সিম কার্ডের সাপোর্ট দেখতে পারবো। এবং উপরের দিকে গেলে আমরা আরো একটি সেকেন্ডারি স্পিকার গ্রিল দেখতে পারবো। এছাড়া একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার তো সাপোর্ট থাকছেই। এছাড়া 3.5mm হেডফোন জ্যাকেরও সাপোর্ট দেওয়া রয়েছে, যাতে কিনা হাইরেস অডিওরও সাপোর্ট থাকছে। এছাড়া ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার অন অফ বাটন তো থাকছে, কিন্তু এবারে কিন্তু কোনো সাউন্ড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়নি। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, যা কিনা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছে। এবং এর মাধ্যমে কিন্তু নোট সিরিজে যথেষ্ট ভালো একটি ডিফারেন্স ক্রিয়েট হয়ে গিয়েছে। ফোনটির ডিসপ্লে সেকশনে যদি আমরা কথা বলতে যাই, এখানে কিন্তু যথেষ্ট ভালো একটি প্রিমিয়ামনেসে দেখা পাওয়া যায় এবং যথেষ্ট বড়সড় একটি আপগ্রেড দেখা যাচ্ছে। কেননা এটাতে 6.67 ইঞ্চিসের একটি অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যা কিনা 12 বিটের ডিসপ্লে এবং 68 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট থাকছে এবং 1.5K রেজুলেশনের কিন্তু এটি ডিসপ্লে থাকছে। তার পাশাপাশি 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। এছাড়া ডলবি ভিশনের সাপোর্টও থাকছে এবং এখানে কিন্তু টিপিক্যাল ব্রাইটনেস হিসেবে 500 নিটসের ব্রাইটনেস থাকছে এবং পিক ব্রাইটনেস 1800 নিটস পর্যন্ত যেতে পারে। এছাড়া সবচেয়ে হাইলাইটেড বিষয় হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন, যেটা কিনা আমরা প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলোতে দেখতে পাই, কিন্তু এখানে মিড রেঞ্জ বাজেটের অর্থাৎ সেমি মিড রেঞ্জ বাজেটের ফোনগুলোতেও কিন্তু প্রোভাইড করা হয়েছে, যেটি কিনা যথেষ্ট ভালো একটি প্রোটেক্ট সাইড বলা যায় ফোনটির। কিন্তু একটি কিন্তু ডিসঅ্যাডভান্টেজের সাইড রয়ে গিয়েছে, এখানে কিন্তু HD10+ এর সাপোর্ট দেওয়া হয়নি। সেটি আবার Redmi Note 13 Pro Plus-এ আমরা দেখতে পারবো। সো ডিসপ্লেতে যদি আপনারা রিয়েল লাইফ দেখেন, তাহলে কিন্তু খেয়াল করতে পারবেন এখানে কিন্তু চিন এবং ভেজেল এরিয়া কিন্তু একেবারে নেই বললেই চলে। যথেষ্ট সিমেট্রিক্যাল কিন্তু রাখা হয়েছে এই ডিসপ্লে সেকশনটি। এছাড়া এর যে পাঞ্চল সেলফি ক্যামেরাটি, সেটাও কিন্তু যথেষ্ট ছোট করা হয়েছে, যাতে কিনা একটি ইমার্সিভ ভিউ পাওয়া যায় এই ডিসপ্লে সেকশন থেকে। এছাড়া 68 বিলিয়ন কালার আপনারা রিয়েল লাইফে কিন্তু বুঝতে পারবেন যথেষ্ট ভালো কালার রিপ্রোডাকশন করতে পারে এবং যথেষ্ট ডিটেলসেরও কিন্তু এখানে দেখা পাওয়া যায়। এছাড়া ডিরেক্ট সানলাইটেও কিন্তু ফোনটি কোনো রকমের স্ট্রাগল করে না, এর ব্রাইটনেস নিয়ে যথেষ্ট ভালো কিন্তু ব্রাইটনেস ধরে রাখতে পারে। এছাড়া ডলবি ভিশনের সাপোর্ট থাকার কারণে কিন্তু আপনারা কন্টেন্ট ভিউইং গুলো যথেষ্ট প্রিমিয়ামনেস সাথেই দেখতে পারবেন। পাশাপাশি 446 ppi ডেনসিটি থাকছে ফোনটিতে, যার কারণে কিন্তু কালার রিপ্রোডাকশনের হারটা কিন্তু অনেকটা বেড়ে যায় এবং কন্টেন্ট গুলো কিন্তু আপনাদের একেবারেই আই ক্যাচিং করে তোলে। তো ডিসপ্লের দিক থেকে কিন্তু একটি যথেষ্ট ভালো প্রিমিয়ামনেসের দেখা পাওয়া যাচ্ছে। এবার যদি আমরা কথা বলি ফোনটির স্পেসিফিকেশন সেকশন নিয়ে, অর্থাৎ এই প্রসেসর সেকশন নিয়ে, এখানে কিন্তু আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2, যেটি কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর এবং এর জিপিইউ হিসেবে থাকছে Adreno 710 এবং ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 এবং MIUI 14 এবং কোম্পানি ক্লেম করছে এই ফোনটিতে আপনারা 3 মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন এবং 4 ইয়ার্সের সিকিউরিটি প্যাচ আপডেটও পেয়ে যাবেন। তো এর ইউআইটা যদি আপনারা খেয়াল করেন, যেহেতু একটি ইন্ডিয়ান ফোন, তো অনেক কিন্তু ব্লোটওয়্যার দেখা পাওয়া যায় এবং হট গেমস কিন্তু আপনারা এখানে দেখা পাবেন। তো সেগুলো কিন্তু আবার মোটামুটি আনইনস্টল হয়ে যাচ্ছিলই। তার পাশাপাশি ইউআইটিও কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করেছে, যার কারণে কিন্তু আপনারা মাল্টিটাস্কিংটা খুবই কমফোর্টেবলি করতে পারেন।
এছাড়া 120 হার্জের রিফ্রেশ রেট কিন্তু আপনাদের যথেষ্ট মাল্টিটাস্কিং ও সাপোর্ট দিতে পারবে। তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 আপনাদের কেমন পারফরমেন্স দেবে তার আগে জেনে আসি এর স্কোরগুলো সম্পর্কে। যেমন এই চিপসেটটি থেকে আমরা অন্তত স্কোর অ্যারাউন্ড 6 লাখের পাশাপাশি পেয়েছি, যেটি কিনা V9 এ এবং V10 এ প্রায় 6,50,000-এর পাশাপাশি পাওয়া যায়। এছাড়া তেমন একটা থ্রটলিং কিন্তু দেখা যায় না, এখানে 84% পর্যন্ত ম্যাক্সিমাম পারফরমেন্স পাওয়া গিয়েছে, যেটি কিনা যথেষ্ট ডিসেন্ট লেভেলের থেকেও কিছুটা উপরে থাকছে গেমিং এর দিক থেকে। এবং আপনারা পাবজিতে স্মুথ প্লাস এক্সট্রিমে তো খেলতে পারবেন, এছাড়া HDR এও এক্সট্রিম পর্যন্ত খেলতে পারবেন, অর্থাৎ 60 FPS কিন্তু আনলক করা রয়েছে। এবং এর গেমিং পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, অন্যান্য এইসব বাজেট সেগমেন্টের ফোনগুলোর সাথে তুলনা করতে গেলে যথেষ্ট ভালো একটি গেমিং পারফরমেন্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন। মিডিয়াম টু হায়ার সেটিংসে আপনারা গেমগুলো প্রপারলি খেলতে পারছেন, কিন্তু ডিসেন্ট টাইপেরই বলা যায়, এটা তেমন একটা গেমিং সেন্ট্রিক ফোন না। অন্যান্য দিকগুলো তো ভালো রকম ভাবে কিন্তু প্রায়োরিটি থাকছে। ফোনটির মাল্টিমিডিয়া সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু এখানে ডুয়েল স্টোরিও স্পিকারের সাপোর্ট থাকছে, যেটি কিনা আপনারা জেনে আসছেন, এবং এটাতে কিন্তু ডলবি অ্যাটমসফিয়ারের সাপোর্ট থাকছে, যার কারণে কিন্তু আপনারা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন। যারা মিডিয়া কনজাম্পশন করে থাকেন তাদের জন্য কিন্তু এই সাউন্ড ব্যাকআপটা যথেষ্ট প্রিমিয়াম হবে। এছাড়া ফোনটি কিন্তু একটি 5G ফোন থাকছে, এছাড়া জাইরোস্কোপের সাপোর্ট থাকছে, NFC-র সাপোর্ট থাকছে, এর পাশাপাশি X অ্যাক্সিস মোটর থাকছে ভালো একটি হ্যাপটিক ফিডব্যাকের জন্য। তো ইন্ডিয়ান ভেরিয়েন্টের প্রাইস কেমন থাকছে? তো এটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8GB 128GB ভেরিয়েন্ট। তো আমরা একটা জিনিস ক্লিয়ার করে নিই, এটা কিন্তু তিনটি ভেরিয়েন্টে থাকে, 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB ভেরিয়েন্ট। এবং এর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং রম টাইপ হিসেবে থাকছে UFS 2.2। তো এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8GB 128GB প্রাইস থাকছে 23,999 রুপি, অর্থাৎ ইন্ডিয়াতে 23,999 রুপি, যা কিনা কার্ড ডিসকাউন্টের সাথে আসে। বাট কার্ড ডিসকাউন্টটা যদি ক্রস করা হয় তাহলে কিন্তু এটি 25,999 রুপিতে ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে বেস ভেরিয়েন্ট। এছাড়া 8GB 256GB ভেরিয়েন্টে আপনারা 27,999 টাকা এবং 12GB 256GB 29,999 টাকায় পেয়ে যাবেন। তো এই প্রাইস সম্পর্কে আমরা পরবর্তীতে কথা বলবো। তো তার আগে জেনে আসি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ব্যাক সাইডে গেলে কিন্তু আমরা একটি ট্রিপল ক্যামেরা সাপোর্ট দেখতে পারবো, যাতে কিনা মেইন ক্যামেরা হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি আইসোসেল HP3 সেন্সর, যাতে কিনা আমরা OIS এর সাপোর্ট পাবো। এছাড়া 2x প্লাস 4x এর একটি জুম মোডও পেয়ে যাব। পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সরও পেয়ে যাব, যাতে কিনা 118 ডিগ্রি পর্যন্ত ভিউইং অ্যাঙ্গেল থাকছে, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সরও দেখতে পাবো। এবং এর মাধ্যমে কিন্তু আমরা 4K তে 30 FPS পর্যন্ত ম্যাক্সিমাম ভিডিও শুট করতে পারবো। এবং এর মেইন ক্যামেরার মাধ্যমে যদি আমরা ফটোগ্রাফির কথা বলি, যথেষ্ট শার্প কিন্তু ইমেজ প্রোভাইড করতে পারে। 200 মেগাপিক্সেলের মাধ্যমে ক্লিক করা ছবিগুলো কিন্তু যথেষ্ট জুম করতে সক্ষম এবং যথেষ্ট ডিটেলসও কিন্তু ধরে রাখতে পারে। এবং লাইটিং কন্ডিশনে, ডে লাইট কন্ডিশনে, এছাড়া নাইট কন্ডিশনেও কিন্তু যথেষ্ট ডিটেল ছবি কিন্তু এটি প্রোভাইড করতে পারে। শার্পনেসে তেমন একটা ঘাটতি দেখা যায় না এবং ন্যাচারাল কালার টোনও কিন্তু ধরে রাখতে পারে। আল্ট্রাওয়াইডটিও কিন্তু যথেষ্ট কালার শেপিং মেইনটেইন করতে পারে, অর্থাৎ মেইন ক্যামেরার সাথে কিছুটা সামঞ্জস্য রাখতে পারে। এবং ম্যাক্রো সেন্সরটা কিন্তু অত আহামরি কাজের না, অর্থাৎ কেউ অত একটা ইউজ করেও না। এবং এর ভিডিও কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো রকম ডিটেইলড এবং স্টেবলাইজড ভিডিও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যেটি কিনা যথেষ্ট কাজে লাগানোর মতোই ভিডিও মনে হয়েছে। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে আমরা 16 মেগাপিক্সেলের একটি শুটার দেখতে পারবো, যা কিনা আমরা 1080-তে 60 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। এবং এটি থেকেও কিন্তু আমরা যথেষ্ট স্টেবল একটি ভিডিও পারফরমেন্স পেয়ে যাব, এবং এর সেলফি পারফরমেন্স ইনডোর আউটডোর যথেষ্ট ভালো। এছাড়া এটাতে কিন্তু অ্যান্টি রিফ্লেক্টিভ একটি কোটিং ইউজ করা হয়েছে, যাতে কিনা ডিরেক্ট সানলাইটে আপনাদের ক্যামেরা ইউজ করতে কোনো রকম প্যারা খাইতে হবে না, অর্থাৎ ব্রাইটনেস জনিত। এছাড়া ফোনটিতে কিন্তু আমরা IP54 এর একটি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টও পেয়ে যাব, যা কিনা আপনাদের টুকটাক ধুলাবালি এবং পানি ছিটা ফোটা থেকে যথেষ্ট প্রোটেক্টেড রাখবে। এবার কথা বলি ফোনটির আরো একটি হাইলাইটেড টপিক নিয়ে, সেটি হচ্ছে এর ব্যাটারি, অর্থাৎ এখানে বিগ ব্যাটারি থাকছে 5100 mAh এর, যাতে কিনা 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং এরও সাপোর্ট থাকছে, যা কিনা আপনারা ইনবক্সেই পেয়ে যাবেন। এবং এর মাধ্যমে কিন্তু আপনারা 15 মিনিটের ভিতরে 51% চার্জ করে নিতে পারবেন, যা কিনা কোম্পানি ক্লেম করছে। অর্থাৎ ডিসেন্ট ইউজ যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু একদিনের মতো ইজিলি আপনাদের ব্যাকআপ দিয়ে দেবে, এবং যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের দিন শেষে একবার চার্জ দিলে হয়ে যাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে একদিনের ব্যাকআপও আপনাদের দিতে পারবে। তো আহামরি অনেকগুলোই কিন্তু ভালো দিক থাকছে, তো খারাপ দিকও কিন্তু অবশ্যই থাকে। তো খারাপ দিকের ভিতরে আমি একটি জিনিস যেটা মনে করি সেটা হচ্ছে এর প্রাইস সেকশন। তো 26,000 টাকায় কিন্তু এটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, বাংলাদেশে আসলে প্রায় 30,000 টাকা ক্রস করে যাবে এই ফোনটি। এবং বেস ভেরিয়েন্টটা কিছুটা 30,000 টাকার নিচে থাকলেও আবার পরবর্তী ক্রস করে যাবে। এবং রিসেন্টলি যদি আসে তাহলে কিন্তু আপনার ফোনটি একেবারে কিনেন না, কিছুদিন ওয়েট করে পরবর্তীতে কিন্তু কিনতে পারবেন, এবং তখন দামও কমে যাবে। বাট রেডমি নোট সিরিজ কিন্তু এতটা হাই প্রাইসে কখনো আসে না, অর্থাৎ 20 থেকে 25,000 টাকার মধ্যে কিন্তু এটি বাজেট সেগমেন্ট থাকে, অর্থাৎ ম্যাক্সিমাম 30,000 টাকা, তাও প্রো প্লাস ভেরিয়েন্ট গুলো। কিন্তু এটাতে কিন্তু প্রো ভেরিয়েন্টে 30,000 টাকা ক্রস করে যায়। তো এদিক থেকে কিন্তু অনেকটা ডিসঅ্যাডভান্টেজ থাকছে, এবং এর প্রাইসটা কিন্তু যদি আরেকটু কম হতো তাহলে কিন্তু এই বাংলাদেশের পার্সপেক্টিভে অনেকটা বেটার হতো। কেননা বাংলাদেশের মার্কেটে এই 30,000 টাকা ক্রস করলে কিন্তু অনেক ডিফারেন্ট ফোন থাকে। তো সেসব সম্পর্কে আবার বিস্তারিত আলোচনা করা হবে ফোনটি বাংলাদেশে কোন প্রাইসে লঞ্চ হয় সেটি জানার পরে।
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন। তো দেখা হবে পরবর্তী এমনই কোনো রিভিউ ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।